আসসালামু আলাইকুম। আজ আমি বাংলাদেশ সেনাবাহিনীর 15তম সেনাপ্রধান বা আজকের ভূমিকায় সাবেক সেনাপ্রধান, যিনি 12 সাল থেকে 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন এবং তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন 13 সালে সমাপ্ত হয়েছিল, যে নির্বাচনের ভূমিকায় সেনাবাহিনীকে অনেকগুলো কলঙ্কিত অধ্যায়ের ভিতরে এটিকেও ধরা হয়। সেই সময়কার সেই ভূমিকায় অবতীর্ণ হওয়া বর্তমান যিনি অত্যন্ত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বেশ উদীয়মান ভূমিকায় নিজের প্রোফাইল লাল করা থেকে শুরু করে তিনি একের পর এক জুলাইয়ের যে অভ্যুত্থান তার পক্ষে কথা বলে যাচ্ছেন, তিনি সেই ভূমিকায় অর্থাৎ জুলাইয়ের যে অভ্যুত্থান তার সপক্ষে যেমন যুক্তিতর্ক দেখিয়েছেন, নিজের ভূমিকা বা অবদান রাখার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের ভূমিকা রাখার চেষ্টা করছেন, কথা বলছেন। আমি কথা বলবো সেই সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি ইতিমধ্যে আইকেবি নামে ছদ্মবেশও বলা যায় না কিন্তু উপনাম ধারণ করে সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ সরব ভূমিকা রেখে চলেছেন। আমি জনাব ইকবাল করিম ভূঁইয়া স্যারকে নিয়ে 2টা ভিডিও করব। আজকে করব হলো কিছু ক্ষোভটা হচ্ছে সৃষ্টি হয়েছে অভিমান থেকে। অভিমানটা সৃষ্টি হয়েছে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার মতো আরও হাজারো মানুষের ব্যক্তিগত স্বার্থের যে অবহেলা, অবনতি বা অপ্রাপ্তির জায়গাটা থেকে সেই অভিমানটা, সেটা নিয়ে আমি কথা বলবো। আমি প্রথম আক্রমণটা করব আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে যে বিডিআর ম্যাসাকার হয়েছে, যেখানে যে সেনা কর্মকর্তারা শহীদ হয়েছেন, সেটা তো শহীদ হয়েছেন, তাদের পরিবারের যতটুকুন যা করার সেটা সরকার করেছে বা সেনাবাহিনীর তরফ থেকে যতটুকুন করার করেছে, কিন্তু সেইটাকে উপলক্ষ করে 9 থেকে তার 15 পর্যন্ত আরও অনেক সেনাবাহিনীর অফিসারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কোর্ট মার্শালের মাধ্যমে বিভিন্নভাবে সেনাবাহিনীর অফিসারদেরকে অবহেলা করে হয়েছে। এছাড়াও যখন তিনি সেনাপ্রধান হন 12 সালে, তখন সেনাবাহিনীর অভ্যন্তরে একটি সাজ রব সৃষ্টি হয়েছিল। আপনারা যদি একটি গাছে অনেক পাখি যদি বসে থাকে এবং ছোট্ট করে একটি ঢিল মারলে সব পাখি একসাথে কিচিরমিচির করে ওঠে, একটা গুঞ্জন শুরু হয়, সেনাবাহিনীর ভিতরেও এই ধরনের একটি গুঞ্জন মুঞ্জরিত হয়েছিল। ইকবাল করিম ভূঁইয়া সাহেব সেনাপ্রধান আসছেন, সৈনিকদের থেকে, চাকরিরত অবস্থায় সৈনিকদের থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সৈনিকদের যে দাবি দেওয়া বলতে কি, এটা দাবি দেওয়া না, এটা তাদের প্রাপ্য। এই জায়গাগুলো সিভিল সরকার যেসব জায়গাটাতে অবহেলা করেছে, দিতে অস্বীকার করেছে বা ব্যর্থতা প্রকাশ করেছে, সেখানে সেনাবাহিনীর প্রধান হিসাবে হয়তো এবার কিছুটা উত্থাপিত হবে সিভিল সরকারের কাছে এবং তিনি তার ভূমিকা একটি শক্ত অবস্থানে দাঁড়িয়ে কিছুটা হলেও সেনা সদস্যদের ওয়েলফেয়ার সাইডটা লাঘব হবে। কিন্তু উনি কতটুকুন তার দায় দায়িত্ব পালন করেছেন? রেশনের অবসরপ্রাপ্তদের রেশনের টাকা কথা বলা হচ্ছিল বাড়ানোর জন্য, অবসরপ্রাপ্তরা যারা 2000-এর আগে বা 2005 পর্যন্ত পেনশন আসছে, তারা যে হারে যে নগণ্য একটি পয়সা, একেবারে আপ টু সৈনিক থেকে আপনার মেজর জেনারেল পর্যন্ত তারা যে পেনশন পায়, এতে কোনোভাবেই একটি পরিবার, আমি বললাম
সে বাচ্চা কাচ্চা নাই থাক, কিন্তু তাদের দুইজনকে, স্বামী স্ত্রী দুইজনের যে একটি পরিবার, সেটা চালানো কি আদতে সম্ভব? সেই জায়গাটাতে তার একটি ভূমিকার আশা ছিল সৈনিকদের, অবসরপ্রাপ্তদের সবাই। উনি কোনো দিকেই, কোনোভাবেই, না চাকরিরত অবস্থায় সৈনিকদের, না অবসরপ্রাপ্ত সৈনিকদের, না তার পরিবারদের কোনোভাবেই বিন্দু মাত্র ভূমিকা রাখার চেষ্টা করেছেন কিনা আমি জানি না, কিন্তু বলার মতো, তাকে ভালো বলবার মতো, তার চাকরি জীবনের যে একটা দায়িত্ব, সেনাপ্রধানে থাকার যে একটা দায়িত্ব, ভূমিকা, তার উপর যে ন্যস্ত থাকে, তিনি তা কতটুকুন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। 2 নম্বর কথা হলো, সেনাপ্রধান হতে গেলে, বিশেষ করে আওয়ামী লীগের এই 15 বছরের যারাই সেনাপ্রধান হতে হয়েছে, নিজের যোগ্যতা তো অবশ্যই থাকতে হয়েছে। সেনাপ্রধানের যত ধরনের যোগ্যতার দরকার, যত ধরনের সার্টিফিকেট, কোর্স, ক্যাডার, ম্যানুয়ালি যেগুলো পূরণ করার, সেগুলো তো হয়েছে অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট। উনি সমস্ত পয়েন্ট অর্জন করার পরেও শুধু কি এই লিগ্যালিটির উপরেই সেনাপ্রধান হয়েছেন? অনেক ধরনের পরীক্ষা দিতে হয়েছে। আমলিগ, অর্থাৎ আমলিগও না, সরাসরি শেখ হাসিনার কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া। শুধু শেখ হাসিনা উত্তীর্ণে পাশ লিখে দিলেই সেনাপ্রধান হইতে পারেনি, যতক্ষণ না ভারতের মনের মতো ভূমিকায় তাকে না যেতে হয়েছে, না পৌঁছাতে পেরেছে। অর্থাৎ দেশের আমলিগকে মনতুষ্ট করতে হয়েছে এবং ভারতকে তার মুচলেকা দিয়ে তারপরে সেনাপ্রধানের ওই চেয়ারে আসীন হইতে হয়েছে। তাহলে তিনি একে সেনাপ্রধান হয়েছেন আমলিগের তোষামদি করে। তার যে চিন্তা চেতনা, যে মেধা নিয়োগ থাকার কথা ছিল, সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা থেকে শুরু করে ওয়েলফেয়ার, সমস্ত কিছু সুযোগ সুবিধার দিকে ক্ষেপণ করার কথা ছিল তার মস্তিষ্ক, তার মনন, তার মেধা, তার কর্ম, তার দক্ষতা, তার সৃজনশীলতা, তার মানবিকতা, তার সমস্ত কিছুই যে নিয়োজিত থাকার কথা ছিল সেনাবাহিনী কেন্দ্রিক। এবং তিনি একটি জায়গায় দাঁড়িয়ে থাকবেন, সিভিল সরকারকে তার বাহিনীর ভিতরে কন্ট্রোল রেখে সিভিল সরকারকে কতটুকুন সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়, অবশ্যই তার বাহিনীর মান সম্মানকে সমুন্নত রেখে তিনি সেই জায়গাটাকে কতটুকুন ভূমিকা রাখতে পেরেছিলেন, কোন সাইডে তিনি ভালো ভূমিকা রেখে গেছেন। ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধানদের ভিতরে কিছু নূতনত্ব এনে দিয়ে গেছিলেন, এমনকি কোনো কিছু মনে পড়ে কোনো সেনা সদস্যদের অথবা সিভিল সরকারের এমন একটি জায়গায় তিনি ভূমিকা রেখে গেছেন? 13 সালের যে নির্বাচন, সেনাবাহিনীকে এমনভাবে একটা নিকারজনকভাবে সিভিল সরকার ব্যবহার করে গেছে, তার কি বিন্দু মাত্র সুযোগ ছিল না সেই, কি বলবে এটি, মানে দাঁত ছাড়া বাঘ নাকি একটা কথা বলে না, দন্তহীন ব্যাঘ্র, অর্থাৎ সেনাবাহিনীকে একটি লেজুর বৃত্তির মতো করে সাধারণ মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সেনাবাহিনীকে দেখলে আগে মানুষ প্রথমত একটি শৃঙ্খল বাহিনীকে দেখে নিজেরা শৃঙ্খলতার মধ্য দিয়ে আসতো, নিজেদেরকে শৃঙ্খলার ভিতরে রাখার চেষ্টা করত, যেমন চুল ছোট করত, পোশাক আশাকে চাল চলনে অনেকটা পরিবর্তনশীল আনত। তারপরে তাদের উপর ছিল একটা অগাধ শ্রদ্ধা, সেনাবাহিনী ন্যায় নীতি প্রতিষ্ঠার একটা প্রতীক। তারপরে ছিল দুর্যোগ বা দেশের যে কোনো অসহনীয় অবস্থার ভিতরে সেনাবাহিনী যে সাধারণ মানুষের সেবার ব্রতে নিয়ে এগিয়ে যায়, সেইখানে আরও একটি বিশ্বাসের জায়গা। কিন্তু কোথায় সেনাবাহিনী সেই কোনো জায়গাতেই কি 2013 সালের যে নির্বাচনে তার কোথাও কি তারা তার অবদান রাখতে পেরেছে? সেনাবাহিনীর দিকে থুতু ছুঁড়ে মেরেছে, জুতা স্যান্ডেল দেখিয়েছে সেনাবাহিনীকে। তারপরেও এমন ক্ষমতা ছিল না যে সেনাবাহিনীর একজন সদস্য গাড়ি থেকে নেমে সেটার প্রতিবাদ করার। এমনভাবে সেনাবাহিনীকে ব্যবহার হতে দিয়ে তিনি শুধু সেনাপ্রধান থাকার জন্যই, তার অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা
এবং সেনাপ্রধান হিসাবে তিনি রিটায়ারমেন্টে যাবেন, তার সম্মানের দিকে তিনি তাকিয়েছেন, তার অর্থ লোলুপ দৃষ্টিতে তিনি তাকিয়েছেন। বিভিন্নভাবে তিনি কলঙ্কিত একটি অধ্যায়ের ভিতর থেকেই সেনাপ্রধান থেকে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন শাসন মানে। এখন তিনি জুলাই আগস্টের যোগানোর জন্য, সমর্থন দেওয়ার জন্য যে আকুলভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন তিনি জুলাইয়ের 31 বা 29 তারিখ থেকে তার প্রোফাইল লাল করেছিলেন, বা তিনি আহ্বান জানাচ্ছিলেন অবসরপ্রাপ্ত বাকি অফিসারদেরকে আন্দোলনে সামিল হতে, বা সেনাবাহিনীর ভিতরেও তার রেখে যাওয়া কিছু অনুসারী, যেটা 3 আগস্ট যে মিটিং করেছিলেন সেনাপ্রধান, সেখানে যে সেনা কর্মকর্তারা সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিলেন যে আমরা আন্দোলনে, মানে সাধারণ মানুষের পক্ষে সরকারকে আমরা সরাসরি সহায়তা দিতে পারবো না, বা সাধারণ ছাত্রদের উপরে আমরা গুলি চালাতে পারবো না, এই ভূমিকাটা রেখেছেন ইকবাল করিম সাহেবের উপরে ভরসা করে, বা তার অনুগামী, তার শিষ্য কিছু সেনা কর্মকর্তাদের এই ধরনের আচরণ করেছে তার উপরে বিশ্বাস রেখেই। তাহলে তিনি যখন সেনাপ্রধান ছিলেন, 9-এর নির্বাচনের পরে এই যে দেশে অপহরণ, গুম, অনেক কিছু হয়েছে, সেনা বাহিনী থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তিনি সেই জায়গাটাতে চাকরিতে যখন তার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে তিনি কিভাবে প্রয়োগ করেছেন, সরকারের সাথে তার বাহিনীর যে ব্যালেন্স রাখার, মান সম্মানটার অবস্থানগত দিক থেকে যে ধরে রাখার চেষ্টা, এইটাই তিনি কতটুকুন ভূমিকা রাখতে পেরেছিলেন। এই যে নপুংসক জাতীয় কাপুরুষোচিত ভূমিকার জন্যই, তাদের এই মনুষ্যত্বের জন্য, হীনমন্যতার জন্যই পরবর্তীতে SM শফিউদ্দিন সাহেবকে যখন সেনাপ্রধান নিয়োগ করা হয়, আমি দেখেছি একজন উপসচিব মহিলা সেনাপ্রধান নিয়োগে স্বাক্ষর করেছে। আমি ধিক্কৃত জানাই ইকবাল করিম ভূঁইয়াদের, এই জেনারেল আজিজ সাহেবদের, আরও যারা এই 15 বছর সেনাপ্রধানের দায়িত্ব পালন করে গিয়ে সেনাবাহিনীকে একেবারে নোংরা নর্দমার ভিতরে নামিয়ে দিয়েছে। এখন আপনারা ভূমিকা রাখতে চাচ্ছেন কেন? সেনাবাহিনীকে কি ভূমিকায় আপনারা নিয়ে যেয়ে সেখান থেকে চাকরিতে যখন ছিল তখন কি করেছেন? রিটায়ারমেন্টে গিয়ে আপনারা আপনাদের ভূমিকা রাখতে চাচ্ছেন। অনেক আমি দেখলাম জুলাই সনদ নিয়ে অনেক 3 পর্বের ধারাবাহিকভাবে উনি লিখেছেন, অনেক কথা লিখেছেন, একেবারে ছেলেপেলের মতো অনেক উক্তি কথাগুলো আছে, ছেলেপেলের মতো। জুলাই সনদকে তিনি একভাবে অবমূল্যায়ন করছেন, একভাবে অত্যন্ত ছোট করার চেষ্টা করেছেন। কিন্তু ওনার মাথার ভিতরে এটুকু ঢুকছে না যে জুলাই আগস্ট কচি কাঁচা কিছু বাচ্চা ছেলেপেলে যে এই দেশের একটি বড় ধরনের অভ্যুত্থান সৃষ্টি করেছে, আপনাদের মুরব্বীরা তাদের পাশে কয়জন ছিলেন? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনাদের মতো মুরব্বীরা কয়জন এসে তাদের শেল্টার দিয়েছেন, তাদের সেফ জোন দিয়েছেন, তাদের লাইফ সেভ করেছেন, তাদের আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য আরও শক্ত মজবুত একটি আন্দোলনরত কমিটি সংগঠন তৈরি করে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। তারা তো নিরুপায় ছিল। ওয়াকারুজ্জামান যাই করুক, অন্তত তাদের ডেকে নিয়ে একটা সরকার তৈরি করে উপহার দিয়ে ছেলেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে ইউনূস সাহেবের মাধ্যমে। আপনারা কি করেছেন? আপনাদের বড় একটি ভূমিকার জায়গা ছিল না? হক সাহেব অনেক লম্বা লম্বা কথা বলেন আমি দেখি, তো হক সাহেবরা আপনারা মিলে নিজেরা ওদেরকে বাইরে ধরে রেখে একটি বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? সেনাপ্রধান ডাকলো, সেখানে কেন যেতে হলো? আপনারা যদি সেই মহানায়কই হয়ে থাকেন, যেসব সেনাবাহিনী অধিনায়ক পর্যায়ে, লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে এরাই তো এসেছিলেন, ইউনিট নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন মেজর সাহেবরা, আপনারা ইচ্ছা করলে তো তাদের ওইখানে থামিয়ে দিয়ে মাঠে সেনাপ্রধান ছড়িয়ে দিয়েছে। কিন্তু আপনারা একটি বিপ্লবী সরকার গঠনের জন্য পুরো শক্তি সমর্থনবান ছিলেন ওই সময়, কেন আপনারা সেই সময় আসেননি? এখন জুলাইয়ের সনদে কি থাকছে কি থাকছে না, এই ছেলেগুলো তো নিরুপায়। এদের কি শক্তি আছে? এদের শক্তি শুধু আত্মবিশ্বাস, আত্মবলিয়ানে বলিয়ান হয়ে তারা যেমন অভ্যুত্থান ঘটিয়েছে এবং এখন পর্যন্ত তারা মাঠে টিকে আছে নিজেদের সততা বা জ্ঞান, লুব্ধ প্রজ্ঞা যতটুকুন তাদের ভিতরে অর্জিত হয়েছে সেটা নিয়েই। আপনারা তাদেরকে প্রশ্নবিদ্ধ না করে, তাদেরকে কোনোভাবে মিসগাইডেডে না গিয়ে
আপনারা তাদের সাথে তো এখনো বসেনি নেই। আমি ইকবাল করিম স্যারকে যদি প্রশ্ন করি, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, দেশে আছেন না বাইরে? দেশের বাইরে। কোথায় আছেন আপনি? আপনার নামে অনেক মামলা হওয়ার কথা, হয়তো আপনি সেটা থেকে রক্ষা পেতে যাচ্ছেন, অথবা আপনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, হয়তো সেখানে ওয়াকারুজ্জামান আপনাকে আহ্বান জানাননি। যে কোনো ক্ষোভের থেকে আপনি যে ধরনের ভূমিকায় নেমেছেন, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ছেলেগুলোর সাথে আপনি এখনো বসতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের দিক নির্দেশনা দিতে পারেন। আপনারা যে জ্ঞানী, আপনারা যে রাজনৈতিক যে মতাদর্শ বলেন, দর্শন বলেন, লজিক বলেন, রাজনৈতিক যে ভবিষ্যৎ দূরদর্শিতা আছে আপনাদের, সেটা নিয়ে আপনারা তাদের সাথে বসতে পারেন, কথা বলতে পারেন, দূর থেকে ডিল ছুঁড়ে। হয়তো জুলাই আগস্টে আপনাদের সেই ডিল ছুঁড়েটা তাদের কাজে লেগেছিল, কিন্তু এখন যে ডিলগুলো ছুটছেন, ছেলেগুলো মর্মাহত হচ্ছে, ব্যথা পাচ্ছে। এদেশের সাধারণ মানুষও আপনাদের এইসব কথা দেখে মর্মাহত হচ্ছে। আমি তো এ পর্যন্ত কোথাও আপনাকে কোনো সিটিংয়ে বসতে দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উপদেশ দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? আপনি নোট আকারে কি কোনো উপদেষ্টাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে প্রেজেন্ট করতে পেরেছেন? এখন যে সংস্কারের যে একটি কমিশন গঠন হয়েছে, আপনি কি সেখানে আপনার মতামত তুলে ধরবার জন্য কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সিস্টেমেটিক ওয়েতে এগিয়েছেন কিনা? যদি না গিয়ে থাকেন, এই ছেলেগুলো যা করছে, সাধারণ মানুষ যতটুকুন যা করার চেষ্টা করছে, সেখানেই থাকতে দিন। সেখানে থাকলেই ভালো হবে। নিজের চাকরি জীবনের ওই মুহূর্তের যে ভূমিকা রেখেছেন, আপনি এখনো কথা কাগজে ভূমিকা রাখলেও ব্যক্তি মানুষ হিসাবে আপনি অত্যন্ত দুর্বল চিত্তের একজন মানুষ, একজন মনোবলহীন একজন মানুষ। চৌকস ছিলেন, আমি জানি আপনি ট্রেনিংয়ে চৌকস ছিলেন, পারদর্শিতায় চৌকস ছিলেন, আপনার পারফরমেন্স চাকরির ক্ষেত্রে, বাংলাদেশ সেনাবাহিনীর পারফরমেন্সের ক্ষেত্রে অত্যন্ত মেধাবী চৌকস একজন সেনা কর্মকর্তা ছিলেন। সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু পলিটিক্যালিভাবে কোনো কিছু মোকাবেলা করবার মানসিক ক্ষমতা আপনার ভিতরে ক্ষীণ, অত্যন্ত দুর্বল। না হলে 13 সালের নির্বাচনেই আপনি আপনার ভূমিকা দিয়ে অন্তত ওই সময় নিউট্রালাইজ করতে পারতেন এই সরকারকে। সেই সময় আপনি আপনার দায়িত্ব পালন করেননি। জিয়াউল হাসান বলেন, মুজিবুল হক বলেন, যারাই ছিল ওই সময় আপনার আর্মি হেডকোয়ার্টারের ভিতর বোম সাদৃশ্য কোনো কিছু পেয়েছে, আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেননি? বলবেন যে সিভিল সরকার তাদের সাপোর্ট দিয়েছে, আপনি কেন রিজাইন দেননি? সরকারের বিরুদ্ধে কথা বলে আপনি চাকরি থেকে অব্যাহতি নিতেন, জেলে চলে যেতেন। সেটা আপনাকে গৌরবান্বিত করত যে সেনাপ্রধান সিভিল সরকারের এই অরাজনৈতিক কর্মকাণ্ড, দেশের অভ্যন্তরে সেনাবাহিনী কর্মকর্তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাতে চাচ্ছে, আমি তার বিরোধিতা করে স্বেচ্ছায় অবসরে চলে গেলাম, এবং দরকার হয় আমি হাত করা করে জেলে চলে যাচ্ছি। তবু জনগণ আপনাকে স্মরণ করত, ভালো বলতো। আপনার এখনো সময় আছে, আপনি যেটুকু যা লিখেছেন আমার কাছে কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় আমার কাছে অত্যন্ত ছোট মাপের বলে মনে হয়েছে। আপনি নিজেকে সেনাপ্রধান হিসাবে সমুন্নত রাখার চেষ্টা করুন, এবং আপনার ভূমিকা সেই পর্যায়ে রাখার চেষ্টা করুন যে পর্যায়ে রাখলে একটি দেশ সমূহ বিপদ থেকে, আপদ থেকে বা ভবিষ্যৎ বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাবে। এর জন্য আপনার বড় শক্তি আছে, এনসিপি বা ছাত্র বৈষম্য আন্দোলনের যে বড় শক্তি, যেটাতে আপনি ভূমিকা রেখেছিলেন। আমার মনে হয় আপনি যদি এসে কোথাও দাঁড়িয়ে তাদেরকে আহ্বান করেন, তাদের কাছে আপনাকে নিজে নিয়ে যেতে না চাইলেও তাদেরকে আহ্বান করেন আপনার কাছে আসতে, তারা আসবে, আপনার কথা শুনবে। আপনি পরিচালনা করুন, আপনার বয়স আছে, আপনার শিক্ষা আছে, গুণ আছে, কিন্তু সেই গুণের ভিতরে সেই গুণটাকে, সেই মেধাকে সঠিক ওয়েতে যদি আপনি পরিচালনা করেন, সামনে এগিয়ে নেন, রাষ্ট্রের উপকারে আসবে। রাষ্ট্রকে দেওয়ার মতো অনেক জ্ঞান, মেধা আপনার ভিতরে আছে, আমি জানি। আপনি সেটুকু রাষ্ট্রের নাগরিকদের জন্য উৎসর্গ করে যান। পিছনে থেকে কথা বলে ঢিল না মেরে নিজেকে জাতির সামনে উপস্থাপন করুন। জাতি আপনাকে ভালোবাসবে, সম্মান জানাবে।
আসসালামু আলাইকুম।